বাংলাদেশে যে এই যে আওয়ামী লীগ সরকার উচ্ছেদ হয়েছে, এটার পিছনে ওই যে মাস্টার মাইন্ড ভাবির পোলা কিন্তু এখন অস্বীকার করেছে। ওই যে আমার ভাবির পোলা কালফোলা মাহফুজ, ঠান্ডা মাহফুজ, সে কিন্তু যথারীতি অস্বীকার করেছে। সারা পৃথিবীতে আন্তর্জাতিক চ্যানেলে আমরা দেখলাম, সেখানে তাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে। ভাবির পোলা মার্শাল্লাহ ঠাড়া পড়া মিথ্যা কথা বলে, কয় না আমরা তো এগুলো বলে নাই, এটা এইভাবে বলে নাই, ওইভাবে বলেছে। আসলে সে তো মাস্টার মাইন্ড না, মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের ভাবির পোলাদের মামা, ঠিক আছে, ভাবি পোলাদের মায়ের খালাতো ভাই, মামাতো ভাই, এই ওয়াকার সাহেব। উনি হচ্ছেন মূল মাস্টার মাইন্ড। তার সকল পাপ তখনই পূর্ণ হয়েছে। এখন যা দেখতেছেন এই 22-23 মাসে, এগুলো তার পাপ পূর্ণতা পাওয়ার পরে শাকে বোঝার উপরে শাকের আটি হচ্ছে। তার পাপের বোঝার বা 16 কলা পূর্ণ বহু আগেই হয়ে গেছে। তার জন্য তো দাড়ি রাখা শুরু করছে। কয়দিন পরে দেখবেন যখন টুপি পরা শুরু করবে, তখন মনে করবেন যে একেবারে 32 কলা পূর্ণ হয়ে গেছে, 16 কলা না 32 কলা। এটা দ্বিতীয় হলো যে আপনি বললেন যে একজন লিখেছেন যে হামাসের মিছিল হয়েছে কিনা। দেখেন, এইখানে বাংলাদেশের অধিকাংশ মানুষই হামাস মাইন্ডেড। এর মিছিল হওয়া না হওয়াতে কিছু হয় না, ঘরে ঘরে পালে পালে দলে দলে প্রত্যেক মাদ্রাসা। এগুলো কি মাদ্রাসা মানেই তো হামাসের ঘাঁটি। মাদ্রাসা আমি বলছি না, এটা এটা দুষ্ট লোকেরা বলে, আমি বলি না। ইসরায়েলের দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রদূত, তিনি বলেছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানে হামাসের তৎপরতা বেড়ে গেছে। সামাজদারকে ইশারা বিকাবি কূটনৈতিক ভাষায় আসছে, তার বলতে হবে না যেটা ঘাঁটি হচ্ছে। তার সাথে বড় কথা, তার বলতে হবে কেন? বাংলাদেশের মানুষ তো নিজের স্বীকারই করে যে তারা হামাসের সমর্থক। এটা বলার কি আছে নতুন করে? এটা তো আমরা তো সবাই জানি। ইভেন বাংলাদেশের হিন্দু যারা, তারাও কেউ কেউ হামাসের পক্ষে, শুধু মুসলমান না। কি একটা বিচিত্র ব্যাপার না? বাংলাদেশে যত চিঙ্গুবাম হিন্দু আছে, ওই দিন আমি একটা চ্যানেলে বলেছি যে বাংলাদেশের হিন্দুরা যারা আওয়ামী লীগে জায়গা পায় না, বিএনপিতে জায়গা পায় না, জাতীয় পার্টিতে জায়গা পায় না, এমনকি জামাত শিবিরের জায়গা নিতে পারে না, তারা না হয় বামপন্থী। এটা তো আমার দেখে অনেকেই গালাগালি করেছে, বিশেষ বিশেষ জায়গায় আমাকে নিয়ে সমালোচনা করেছে। ফরিদ হিন্দু বিদ্বেষী। আচ্ছা, আমি হিন্দু বিদ্বেষী কেমন হইলাম? উচিত কথা তথা ভাতে বিলাই বাজার। আর দ্বিতীয়ত এবার আসি, একটা কথা তখন বলতে ভুলে গেছি, সেটা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগের 23শে জুন ঢাকাতে ঠেকাতে আপনাদের আমি বলেছি যে 95,000 সৈন্য এসেছে, আপনারা রাগ করেছেন। শুধু এখানে পাকিস্তান বাহিনী আছে, রেঞ্জার আনছে, তারপর তুরস্কের বাহিনী আছে অপ্রকাশ্য। শুধুমাত্র এখন আগামী 23শে জুনে দেখবেন নেটো বাহিনী আনবে। আগামী 23শে জুন নেটো আইনে আওয়ামী লীগকে রক্ষা করতে হবে, ঠেকাইতে হবে। তাছাড়া এই ওয়াকার ভাইয়াও পারবে না। কাসম চাচার ভাতিজা যত লম্বা দাঁড়িয়ে রাখুক, তিনি ওয়াকারকে রক্ষা করতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। কারণ 23শে জুনে নেটো বাহিনী আনতে হবে আওয়ামী লীগ ঠেকাইতে। কারণ বাংলাদেশের জনগণ আগামী 23শে জুন পর্যন্ত অপেক্ষা করবে বলে আমার মনে হয় না। আমার ধারণা ছিল 28 সালে বা 29 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু 23শে জুন দেখার পর আমার মনে হয়েছে এই যে 3 দিন আগে, অর্থাৎ 26-এর 23শে জুন দেখার পর মনে হচ্ছে যে 24শে জুন আর পার হচ্ছে না। আগামী 24শে জুনে, 23শে জুন, আগামী 23শে জুনে আপনার এই চ্যানেলে হয়তো আমরা অন্য কথা আলোচনা করব, যে আমরা চলে এসেছি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ চলে এসেছে, আমার ভাবির পলাতক, ইউনুস পলাতক, আসিফ সার পলাতক, তারপরে ওই যে আরো কারা কারা যেন আছে, মানে এই যে ডাক্তার মাসুদ যে বলেছে শেখ হাসিনাকে বললেন আমি কি মাল, সেই মালটাকেও আমরা খুঁজে পাবো না। তারপর জামাতের আমির চলে যাবে পাকিস্তানে, চামারের দেশের সম্পাদক মাহমুদুর রহমান যাবে পাকিস্তানে, তারপরে যে কেসকি বান্দির পোলা শাহরিয়ার আর টাকলা ফুয়াদ, এদের আমি তো দিব্য চোখে দেখতে পাচ্ছি পাবলিক এদের পেটে পাড়া দিয়ে, আপনি তো পরামর্শ উচ্চারণ করতে দেন না, নারী ভরি বললাম, অন্য কিছু বললাম না, নারী ভরি বের করে ফেলবে। জি, ওয়াকারের মধ্যে আব্দুর রহমান, ধন্যবাদ আপনাকে। আব্দুর রহমানের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে যে ওয়াকার রূপে বাংলা ভাই, জি ধন্যবাদ। আওয়ামী লীগের কোন কর্মসূচি দিলে ন্যাটো বাহিনী লাগবে, ফরিদ ভাই যেটা বললেন ওটা উনি সমর্থন করলেন। ফরিদ ভাই কেমন আছেন? জি ধন্যবাদ। ভালো আছে নিশ্চয়ই, জি। ফরিদ ভাই, সত্যি ধন্যবাদ ফরিদ ভাই, আপনি চালিয়ে যান। জি, দেশপ্রেমিক ৭১ এর পক্ষে ৩ সিপাহীকে ধন্যবাদ। দেশপ্রেমিক ৭১ এর পক্ষে ৩ সিপাহীকে, জি। ভদ্রঘাট ইউনিয়ন যুবলীগ, জি ধন্যবাদ। টিক্কা খান, আখতারুজ্জামান, টিক্কা খান পালাতে পেরেছে, কিন্তু তার উত্তরসূরি ওয়াকারুজ্জামান কোথায় যাবেন? জি ধন্যবাদ। জয় বাংলা। কি ব্যাপার ইসমাইল ভাই, আপনিও ওয়াকার এর মতো ছদ্মবেশ? কিছুটা 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 কি ব্যাপার, অনেকদিন পর লাইভে আসলেন মনে হয়? না, আমরা প্রতিদিনই থাকি, প্রতিদিনই থাকার চেষ্টা করি, প্রতিদিনই আছি আপনাদের সাথে। ইজ ওয়াচিং, জি ধন্যবাদ ধন্যবাদ। কিভাবে পলিটিক্যাল পলিটিক্যাল করতে হয়, পলিটিক্স করতে হয়, দেশ নেত্রী শিখিয়ে গেছে, জি ধন্যবাদ। আওয়ামী লীগ হরতাল, জি ধন্যবাদ। খাল কাটিলাম পানির লাগি আসিল কুমির, গানটি শুনবেন ভাইয়া? জি, সোনার বাংলা, ধন্যবাদ।
কাশেম চাচার ভাতিজা, জি ধন্যবাদ। হ্যাঁ, আপনি বলছেন সুষময় মল্লিক শঙ্খ যে পিনাকি ভট্টাচার্য মহোদয়ের সাথে কথা বলার জন্য, আমি বলবো। আর আরেকজন প্রশ্ন করছেন যে ইয়ে সাহেবের কলিমুল্লাহ সাহেবদের খবর কি? কলিমুল্লাহ সাহেব সহ 4 জনকে বরখাস্ত করা হয়েছে, সাময়িক বরখাস্ত। এই দুঃখের উপর আরো দুঃখ দিল আর কি। জি স্যার, আপনি এবার কবি সাহেব, আপনি এবার বলেন যে ওয়াকার জামান, হ্যাঁ ফরিদ ভাই, ওয়াকার জামান, জাহিদুর রহমানের প্রসঙ্গে আমরা একটু আসতে চাই। ঠিক আছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছে, জাহিদুর রহমান সম্পর্কে একটা বক্তব্য দিয়েছে ইন্ডিয়ান জয়সওয়াল। তিনি বলেছেন তাদের পক্ষ থেকে তিনি ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু বাংলাদেশ সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। আপনি কি বিষয়টা দেখেছেন কিনা একটু হ্যাঁ, যদি। দেখেছি। এবং জি শিষ্টাচার বহির্ভূত যে কাজ বাংলাদেশ করেছে, জি শিষ্টাচার হতো জাহিদুর রহমানকে স্যাক করা। যেমন আওয়ামী লীগের সময়ে একজন প্রতিমন্ত্রীকে শেখ হাসিনা বলেছিলেন আপনি পদত্যাগ করেন, সেটা হতো অবশ্যই। শিষ্টাচার। জাহিদ সাহেব যে কাজ করেছেন, তিনি তো আসলে কষা জাহিদ আমাদের দার্শনিকের ইসে, আমি সেটা নাই গেলাম, কিন্তু ধরুন একটা দেশের হয়ে আপনি যাচ্ছেন, অন্য আর একটা দেশের প্রতিনিধি হয়ে আপনি গেছেন সাধারণ পাসপোর্টে, তারা আপনাকে চিনবে কি করে? আপনার ওখানে লেখা আছে প্রধানমন্ত্রী ইসের দূত, আপনি গেছেন ডিপ্লোম্যাটিক চ্যানেলে না গিয়ে আপনি সাধারণ চ্যানেলে, বিদেশি চ্যানেলে যে দাঁড়িয়েছেন, আপনার সে জিজ্ঞাসাবাদ হয়েছে। যখন তারা জানতে পেরেছে যে আপনি আসলে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আসার কথা, এইভাবে এসছেন, আপনাকে ভিসা দিয়েছে। তারপরে কি আপনার হাতে ঘা লেগেছে, আপনাকে যে কাজ রাষ্ট্র দিয়েছে সে কাজটা আপনি করলেন না, আপনি চলে এলেন, চলে এসে পানি ঘোলা করতে থাকলেন। কিন্তু তারেক রহমান সত্যিকারে যদি রাজনীতি বুঝতেন, সত্যিকারে যদি রাষ্ট্রনায়ক হতেন, তাকে ইতিমধ্যে স্যাক করতেন। আমি শুনেছিলাম যে তাকে বলা হয়েছিল যে এই ব্যাপারটি নিয়ে আর বাড়াবাড়ি করো না, কিন্তু তিনি তা শোনেন নাই। ধন্যবাদ, ধন্যবাদ, ভালো কথা বলেছেন। এই কথার সাথে ফরিদ ভাই একটু শুনে আসি, জাহিদুর রহমান শেষ করবো, আবার আপনার কাছে আসবো। জি জি, ফরিদ ভাই, তো আমাদের ইন্ডিয়া যে বক্তব্য দিয়েছে বাংলাদেশ, সেটা প্রত্যাখ্যান না, মানে সন্তোষজনক নয় বলেছে। ঠিক আছে, সন্তোষজনক কবিবর এখন যেটা বললেন, এই ঘটনাটা সত্য। এখন বাংলাদেশ বলছে যে আমরা লিখিতভাবে তাদেরকে জানিয়েছি, ইন্ডিয়াকে জানিয়েছে। এটা একটা ইন্ডিয়াকে জানিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আসলো যে লাল পাসপোর্ট হলে না, ওইটা অনুমান যে কথার লেখা আর কথার মধ্যে মিল আছে, ছবির মধ্যে মিল আছে, পাসপোর্টের মধ্যে মিল আছে, এটা আপনি একটু ব্যাখ্যা করেন একটু। এখন আপনি 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 বিয়ে দিতে গেছেন বড় মেয়ে, আপনি নিয়ে এসেছেন ছোট মেয়ে, তো বিয়েটা হবে কেমনে? আপনি নাম লেখলেন যে নূরজাহান রে বিয়ে দিবেন, পরে দেখা গেল নূরজাহান না, এটা বিলকিস বেগম। তাহলে বিষয়টা কি হইলো? এটা তো হইতে পারে না। আপনি ঠিকই আছে, আপনার কথা ঠিক, আমার কন্যার বিবাহ, তো কন্যার বিবাহে তো লেখছেন তো নূরজাহান বেগম, কিন্তু বিলকিসকে নিয়ে গেলে তো হবে না, নূরজাহান বেগমকে দিতে হবে। আপনি বললেন যে তাকে নোটিশ দিয়েছে, রাইট? নোটিশ দিয়েছেন, সত্য, ঠিক আছে, কোনো সন্দেহ নাই। নোটিশের সাথে তো কিন্তু মিল নেই। হ্যাঁ 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 হ্যাঁ, এখন বরং তাকে তো 420, মানে 420 420 ধারা, এই যে যেটাকে যারা আপনাকে কষা জাহিদ, তাকে আমি অন্য নামও দিয়েছি এখন। উনি ছিল আগে মান্না ভাইয়ের পেতিপাড়া, এখন হয়ে গেছে তিনি তারেক রহমানের পাড়া, একটু উন্নত হয়েছে, পেতিপাড়া থেকে পাড়াতে উন্নত হয়েছে। তো তারেক রহমানের পাড়ার কি আকল নাই? তিনি নিয়ে গেছেন সার্ক ভিসা, ছাত্রামি করার জায়গা পায় না। সে নিজে বলছে, এই পেতিপাড়া ডাক্তার জাহেদ নিজে বলছে সে সার্ক ভিসা নিয়েছে। সার্ক ভিসা নিয়ে গেলে আপনাকে দিবে কেন? সেখানে তো সার্ক বিষয়ের তো প্রশ্নই আসে না। আমি একবার বলেছিলাম আপনার এই চ্যানেলে, সরি একটু জি জি এই চ্যানেলে বলেন, বলেছিলাম বলেন। যে ভারতের পায়ে পা লাগিয়ে আমরা চাচ্ছি যে আমাদের আক্রমণ করো। ভারতের পায়ে জি পা জি লাগিয়ে শুধু এখানে কোনো ইস্যু নেই, মানে উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট না নিয়ে গিয়ে পায়ে পা লাগিয়ে শুধু ঝগড়া করছেন প্রতিবেশী দেশের সাথে, হ্যাঁ, শুধু তিনি আমাদের মানে এই যে এক গোষ্ঠীর যে ভারত বিদ্বেষকে উস্কে দিচ্ছেন, এই তো। উস্কে দিচ্ছেন। যে আপনি অতীতের একটা কথা বলেছেন, খুবই খুবই সুন্দর কথা বলেছেন, যে সৈয়দ আবুল হোসেন সাহেবকে তখন লাল পাসপোর্ট নেয়নি বিধায় পদত্যাগ করতে বলেছেন শেখ হাসিনা, এবং তিনি পদত্যাগ পদত্যাগ নয়, করেছেন। জি তাকে বাধ্য করা হয়েছে রাজনীতি, তাকে মন্ত্রিত্ব ছেড়ে দিতে। দেখেন সেখানে সে নিয়মের বহির্ভূত কাজ তার মন্ত্রীকে ছাড়ে নাই। কোথাকার কোন কষা জাহিদ, কোথাকার কোন পাড়া জাহিদ, তারেক রহমান যে একটা মুসলেখা সরকার, যে কষা জাহিদকে সে বলতে পারতেছে না বাবা তুই পদত্যাগ কর, বা তার ঘেটি ধরে বাইর করে সাহস পাচ্ছে না, কতটুকু মুসলেখা দিয়ে দিছে বুঝতে পারছেন তো। আর কি বলবো কষা জাহিদের কথা, তাকে কুলাঙ্গার বলে তার বিরুদ্ধে
বক্তব্য দেওয়ার সাহস নাই, কিন্তু প্রতিষ্ঠান আমার বাড়ি ভাঙতে পারে, উপহার নিতে পারে। আরো একটা জিনিস দেখেন আপনি, সেটা হলো যে যার গরু সে কয় বানজা, পরশুরে কয় বছর বিয়ানি। সরকার বলতেছে আমি কূটনৈতিক চিঠি দিয়েছি, আর এই কষা জাহেদ বলছে আমি সার্কের পাসপোর্ট নিয়ে গেছি। এখানেই তো বাটপারি। অর্থাৎ আপনি গেছেন যাত্রা দেখতে, সিনেমা টিকিট গেলে হবে, গেছেন সিনেমা দেখতে, সার্কাসের টিকিট নিয়ে গেলে হবে। আরে ভাই আপনি তো লেখছেন সার্কাস দেখতে যাইতেছে, ওইখানে তিনি যাত্রা টিকিট নিয়ে হাজির যে আমি আনারকলি দেখতেছি, হবে না তো? আপনাকে তো ওইটা আপনি, আচ্ছা আপনি ফুটবল খেলতে গেছেন, আপনার গায়ে জার্সি থাকতে হবে না? আপনি যদি জার্সি ছাড়া যান, আপনি যদি লুঙ্গি আর পায়জামি পরে যান, আপনাকে দিবে জায়গা? দিবে না তো ভাই, আপনি সেটা মানতে হবে। তাই সরকার ওইখানে বদনামি করেছে, কষা জাহিদে বদনামি করেছে, দুইজনে মিলে ফাত্রামি করেছে। তো ভারতের সাথে ফাত্রামি এগুলো চলবে না, ভারত এগুলো বুঝে। এখন সমস্যা হইলো যে আমাদের তো মানির মান পাহাড়ের সমান, মানে এদের যত বেজ্জতি করেন এক কোদাল যাবে, কারণ মান তো জি পাহাড়ের সমান। জি 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 বেজ্জতি করতে, এত বড় একটা বেজ্জতি করলো আমাদের, তারপরও কিভাবে যে মুখ দেখায় সরকার এবং এই কষা যায় আমি বুঝে উঠি। আমি হলে এই জায়গায় কষা যাই দিলে আমি এখন পালাই চলে যেতাম দুবাই, আর নাহলে চলে যেতাম উগান্ডা, লজ্জায়। জি ধন্যবাদ ধন্যবাদ কবিবার। আমি আপনাকে একটু অ্যাড করি যে এই যে গায়ে পড়ে ঝগড়া করার মতো, এটা একজনে বলছে, আপনি বলছেন গায়ে পড়ে ঝগড়া করার মতো, খুবই আপনি বলছেন যে আপনার এই কথাটা আরেকটু ইলাবোরেট করি। আমি সকালবেলা যখন এটা পড়ছিলাম আমি বললাম যে ওই যে বাংলাদেশ তো ভালো ব্যাখ্যাই দিয়েছে, ওরা তো বাংলাদেশ তো জানিয়েছে ইন্ডিয়াকে, বাংলাদেশ তো জানিয়েছে ইন্ডিয়াকে যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আসবেন, বাংলাদেশ তো ইন্ডিয়াকে সেটা জানিয়েছে। ইন্ডিয়া সেই উপদেষ্টার পাসপোর্ট উপদেষ্টা হিসেবে যেটা সেটা দেখতে চেয়েছে। আপনি এই কথাটা আরেকটু খোলাসা করেন। ওরা দেখেছে যে ওনার সার পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট। জি জি আমি একটু আমি যেটা প্লিজ। বলতে চাচ্ছিলাম, ছেড়ে দেন ভারত, আপনি যে কোনো দেশে যান, আপনি এয়ারপোর্টে আপনার কি দেখে আপনাকে চিনবে? প্রথমত আপনার পাসপোর্ট, আপনার চেহারা দেখে আগে চিনবে না। প্রথমত আপনার পাসপোর্টটা স্ক্যান করবে, আজকাল স্ক্যান করলে সবকিছু বেরিয়ে যায়। তো আপনার কি স্ক্যান করতে দিয়েছেন? আপনি স্ক্যান করতে দিয়েছেন আপনার যে পাসপোর্ট, যেই পাসপোর্ট তো ভারতে নিষিদ্ধ। আপনার চেহারা তো ভারতে দেখানো নিষিদ্ধ, আপনি তো ভারতে নিষিদ্ধ। তাহলে আপনার সেই চেহারাটা বেশি উঠছে। তাহলে ওইখানকার মানে এয়ারপোর্টে বসে আছেন যেসব অফিসাররা, তারা কি করবেন? আপনাকে ভিতরে নিয়ে গেছেন, ভিতরে নিয়ে আপনাকে বসাইছেন, স্যার বসেন, চা খান, দেখি আমরা একটু খুঁজে দেখি। এবং পরবর্তীতে যখন খুঁজে তারা দেখেছেন যে না, আপনিও বলেছেন যে আমি আসলে অমক দুনা উল্লো, তো ওনারা বের করছেন যে আপনি একজন দুনা উল্লো। তাহলে ঠিক আছে স্যার, এই সিল দিয়ে দিলাম, আপনি দুনা উল্লো, আপনি 2 দিন থাকবেন, থাকেন। না আমি যাব না তোমার বাড়িতে। কিন্তু একটা এখানে কথা আছে, ওনার এই কথায়ও মিথ্যা আছে। যখন সিল দেওয়া হলো পাসপোর্টে এবং উনি মানে এন্ট্রি করলেন, উনি বহির্গমন দিয়ে যেতে হবে, একই বিল্ডিং না সেটা, দ্যাটস অ্যানাদার প্রসেস। উনি যে বললেন যে আমি বেরিয়ে চলে আসছি, এইভাবে বেরিয়ে আসা যায় না কোনো দেশ থেকে, ও ইটস এ হিউজ প্রসেস। তাহলে তাকে সেই প্রসেস করে বেরিয়ে আসতে হয়েছে, অথবা তাকে তাকে ওইখান থেকে রিজেক্ট করে দিয়েছে। কিন্তু ভারত যেহেতু বলছে রিজেক্ট করেনি, তাহলে ওই প্রসেস করে তাকে বেরিয়ে আসতে হয়েছে। এত সহজ না। আপনি বহির্গমনে মানে আপনি এন্ট্রি নেওয়ার পরে বহির্গমন দিয়ে যাওয়াটা এত সহজ ব্যাপার নয়। আবার হ্যাঁ ইটস হ্যাঁ হ্যাঁ অ্যানাদার হ্যাঁ প্রসেস, প্রসেসিং আছে। অথবা সেটা রাষ্ট্রীয় প্রসেস, যে বর্ডারে যে প্রসেস গুলি হয়, এত সহজ নয়। উনি যেসব কথা বলছেন অধিকাংশই বানানো, অধিকাংশ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা। এবং এটিকে একটি তুচ্ছ বিষয়, ধরুন এই সরকারের যদি সেরকম চিন্তা শক্তি থাকতো, লেভেল অফ থিঙ্কিং থাকতো, আইদার একে সম্পূর্ণরূপে ইরেজ করে দিত, অথবা বলতো যে ঠিক আছে তুমি পদত্যাগ করো। কিন্তু সেটা না করে এটাকে বাড়িয়েই নিচ্ছে। ফর হোয়াট? আমি সকালবেলা এটা পড়ে আমি কিন্তু কনভিন্স হয়ে গেছি, আরে বাংলাদেশ সরকার তো জানিয়েছিল ভারতকে, বাংলাদেশ সরকার তো ভারতকে জানিয়েছে, তারপরও ভারত চিনে নাই। কিন্তু ভারত চিনতো তো তার লাল পাসপোর্ট নিয়ে গেলে চিনতো, চিঠির সাথে যে গেছে তারও একটা ব্যাপার থাকতো। কিন্তু তাতে ফরিদ আমার ভাই এই একটা বিষয়ে জি অভিজ্ঞতার উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন যে হেঁটে হেঁটে কানাডায় চলে যাওয়া যায়, ওই যে ব্রিজ দিয়ে, নায়াগ্রা ফলসের ওখানে ব্রিজ দিয়ে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ ব্রিজের আমেরিকা থেকে মাঝখান পর্যন্ত আমেরিকা, ওই পাশে কানাডা। আমি, আমার সন্তান তখন ছোট, আমার স্ত্রী গেছি ওখানে বেড়াইতে, হেঁটে হেঁটে যাওয়া যায়, চলো, পাসপোর্ট তো সবার কাছেই আছে। ওই পর্যন্ত গিয়ে যখন ফিরে আসবো, সে আর এক প্রসেস। ভাই কেন গেছিলে? তোমাদের কি দরকার ছিল ওখানে?
না না এটা ঠিক করো নাই ভাই, আমাকে বসায় রাখলো ঘন্টাখানেক, এবং সে এমন ভাবে ট্রিট করতেছে যে আমরা ক্রিমিনাল, এবং সেটা তার আহ, তার উচিত করা। কেন আমি গেছি হ্যাঁ, ওখানে? তো হাওয়া খাওয়ার জন্য রাইট, যাওয়ার কথা না। এবং এই রাইট, রাইট। ভদ্রলোক যখন কিছুক্ষণ পরে ঘন্টাখানেক বসে থাকার পরে ইনি একটা বড় কলে বেরিয়ে গেলেন, আর একজন এসে বসলেন, তোমরা এখানে বসে আছো কেন? তো আমি বললাম যে দেখো এই যে আমরা আসলে এই ব্রিজের উপরে গেছিলাম, ফিরে আসছি। ওকে, গো হেড। এখন এটাও কিন্তু ওই অফিসারের উপর নির্ভর করে, তিনি আপনাকে ক্রিমিনাল মনে করছেন কিনা। কিন্তু আপনি তো অলরেডি ক্রিমিনাল ভারতের চোখে, আপনি তো অলরেডি ভারতে ভিসা আপনার বন্ধ, ভারতে যাওয়া বন্ধ, ভারতে আপনার ওই টকশো বন্ধ। তার মানে ইয়েস, আপনি ইয়েস। যদি ওখানে যেতে চান, আপনাকে সেই দেখাতে হবে যে আমি প্রধানমন্ত্রীর ধুনাউল্য আসছি, আমাকে আপনারা গ্রহণ করেন। আপনি তো তা করেন নাই। ইয়েস, ইয়েস। আচ্ছা, এখানে আপনি যে আরেকটা কথা বললেন, তাকে এক্সিট তো নিতেই হবে, তারপরে সে আবার ইয়েতে আসবে, ডিপার্চারে আসবে, ডিপার্চার গেটে আসতে হবে তো। 100%। জি, ফরিদ ভাই কিছু অ্যাড করবেন কিনা, যে দাঁড়িয়ে রেখে দিলেন যে হবে আমি তারপর অ্যাড করতে চাই, চেহারাও তো একটা ব্যাপার। তারে দেখা ইমিগ্রেশন লোক বলছে যে এরকম একটা নেশাখোরকে কোনোদিন কোন দেশের রাষ্ট্র, কোন দেশের উপদেষ্টা হইতে পারে, তারা বিশ্বাসই করতে 100%। পারে উনি না। যে পোশাক পরে গেছিলেন, এটা সরি তাইলে ফর মাই ল্যাঙ্গুয়েজ, এটা এটা রাইট, রাইট। একজন কি বলবো, একজন দিনমজুরের একজন পোশাকও নয় একজন রে ভাই। না, দিন মজুর হইলেও মানুষ মাইনে নিত, দেখে না না মনে না, হয় দিনমজুরের নেশাখোর। পোশাক, দিন মজুর দিনমজুরও অনেক সময় একটু মানে একটু আপনি এক জায়গায় যাবেন, হ্যাঁ, একটা ভালো অনুষ্ঠানে যাবেন, আপনি একটু ভালো কাপড় চোপড় যাবে না, পরে যান না। অবশ্যই অবশ্যই। তারপরে আবার পুরো চেহারাটাই হলো একটা গাঁজাখোরের মতো দেখা যায়। এইটার দোষ কিভাবে দিবে ভারত এটা তো ভারত সরকারের দোষ না। একটা জিনিস বলি, যেই দেশটাকে আপনি বললেন ছেঁচড়া, সেই দেশে আপনার কি কাম? আপনি এত ভালো লোক, আমি বললাম আপনি আমাকে ছেঁচড়া বললেন। ভাই আমি কেন আমি আপনাকে যদি চেষ্টা বলি বা আপনি আমাকে চেষ্টা বলেন, কেন আপনি, আমি বা আপনি আপনার বাড়ি, আপনি আমার বাড়ি কিভাবে যান, কোন আক্কেলে, কোন মুখে? এতে লজ্জাও নাই আসলে। এরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। মূলত এই এই কষা জাহেদ, এই চিঙ্কুবাম, সাবেক আধা চিঙ্কুবাম, এভাবে ফুল চিঙ্কুবাম না, আধা চিঙ্কুবাম, আধা চিঙ্কুবাম কষা জাহেদ, মান্না ভাইয়ের প্রীতি পাঠা, এমনকি এখন এই মুহূর্তে তারেক রহমানের পূর্ণ পাঠা, সে আইএসআই এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের জন্য পাটপাড়িটা করেছে। কোন ব্যাক করলে সার্ক ভিসা নিয়ে যাবে? সার্ক ভিসা তো ভারতে বন্ধ। আপনি সার্ক ভিসা নিয়ে কিভাবে যান? পরিষ্কার, তো পুরোই পরিষ্কার, বাটপাড়ি। পরিষ্কার। আর আপনি বিষয়টা পরিষ্কার। কূটনীতিক, আপনি একজন প্রতিমন্ত্রীর মর্যাদা। বাংলাদেশ প্রতিমন্ত্রী মর্যাদা ও সরকারের উপদেষ্টা, আপনার চিঠি চলে গেছে, আপনি যাবেন লাল পাসপোর্ট নিয়ে। মানে আপনার উদ্দেশ্য ছিল, বরং ভারত তো একটা ভালো দেশ, সভ্য দেশ, অন্য দেশ, এটা মালয়েশিয়া হলে তার পাশার চামড়া